আচ্ছা দেখো, আমাদের গত ক্লাসে এই যে স্পোরোকার্পাস শেষ হলো, কিন্তু এই কথা বন্ধ। স্পেরোকার্পাস 3.1 এটা গত ক্লাসে শেষ হয়েছিল। এখন মার্কেনশিয়ার রিক্সিও মার্কেনশিয়া আছে, এখান থেকেও ভালো প্রশ্ন হয়। ওরে আল্লাহ, পিলিয়া পোরেলা, এখান থেকে অল্প একটু আছে। এই যে দেখো এবার কি আসছে এখান থেকে, 3.2 থেকে মার্কেনশিয়ার প্রস্থচ্ছেদের ছবি এটা আসছে, আর আসছে মার্কেনশিয়ার স্পোরোফাইটের গঠন ও বিকাশ, এই দুইটাই আসছে। তার মানে তোমার বাকিগুলো পড়া লাগবে। হয়তো বা এই যে মার্কেনশিয়া দিয়ে যেহেতু আসছে, হয়তো মার্কেনশিয়া পড়া লাগবে না আর কি। এবার যেহেতু মার্কেনশিয়া আসছে, হ্যাঁ, তার মানে আমরা মার্কেনশিয়াতে যেগুলো আছে, এই যে অঙ্গদ জনন, মার্কেনশিয়ার জিনিসগুলো আমরা পড়বো না। তাহলে বাকি এই যে যারা আছে ওগুলা কি এখান থেকে আমরা পড়বো, মার্কেনশিয়া বাদে সব। এস প্রকার তো শেষ। এটা কি? এই যে রিক্সা, রিক্সা স্যার তো দেখছো না, ইন্টারমিডিয়েট তো ছিল। রিক্সার যে বাহ্যিক গঠন, দেখো আমাদের একটা পোস্ট এবার, তাহলে রিক্সা থেকে এবার আসতে পারে যেহেতু মার্কেনশিয়া চলে আসছে। তাহলে দেখো রিক্সার আগে ছবিটা দেখো, আমরা যদি কারো বাহ্যিক গঠন দেখতে পড়তে চাই, তাহলে আগে বাহির থেকে সে দেখতে কেমন এটা একটু দেখা লাগবে। তাহলে তুমি এই যে এই ছবিটা দেখো, দেখো এই ছবিটা এখানে কি আছে, খাস খাস না? দেখো খাস খাস, আবার নিচে, নিচে আবার রাইজয়েড আছে, নিচে আবার রাইজয়েড আছে। তো তাহলে আমরা এখন একটু বর্ণনাতে যাই, দেখি এই গ্যামেটোফাইটের গঠন। গ্যামেটোফাইটের গঠন মানে হলো এরা তো গ্যামেটোফাইটিক প্লান্ট, তার মানে ওই ওর দেহের গঠন আর কি, থেলাসের গঠন। তাহলে এর গ্যামেটোফাইটটা দেখতে কি অনেকটা চ্যাপ্টা না? আবার দেখ শাখা না, দেখ শাখা বিশিষ্ট আর বিষম পৃষ্ঠ, মানে দুই পৃষ্ঠ দুই রকম, দুই সাইড দুই রকম। আর হইলো থেলাসটা কি মাটির উপর থাকে আর কি। কিছু কিছু আছে ডাইরেক্ট মাটি থেকে এভাবে থাকে, আর কিছু কিছু মাটির উপর সমানো থাকে আর কি, ওটা হলো শায়িত। তার মানে এটা হলে তুমি দেখলেই জিনিসটা বোঝা যায় যে চ্যাপ্টা, দেড় শাখা, দুই পাশ দুই রকম, আর হলো থেলাসটা হলো কি শায়িত। আর এই যে দেখো এই যে দেড় শাখা গুলা, এরা চক্রাকারে যে থাকে, থাকলে তখন এটাকে রোজের মতো লাগে, ওই জন্য এটাকে কি বলা হয়, রোজেট। এই যে আমরা এখানে ছবি দেখছিলাম না রোজেটের মতো, এই যে এই যে দেখো এরকম পাশাপাশি যখন অবস্থান করে চক্রাকারে, তখন এটা কিসের মতো লাগে, রোজ। আমার মেনটাই। আচ্ছা, এড হইলেই তো 40 মিনিটের বেশি থাকে না। এবং প্রতিটি শাখাকে কি বলা হয়, এই যে অনেকগুলো শাখা, প্রতিটি শাখাকে লোব বলা হয়। আচ্ছা, আর মধ্যাঞ্চলটা একটু মোটা। এই যে আমরা যে থেরাস দেখছি এটার মধ্যাঞ্চলটা কি একটু মোটা, আর প্রান্তের দিকে একটু পাতলা আর কি। মোটামুটি এইটুকু জানলে হয়। আর এখানে মধ্যশিরা আছে, কি আছে, দাগাই নেই, এই যে কি আছে, মধ্যশিরা আছে। আর কি আছে, প্রতিটা শাখার শীর্ষে কি আছে, খাজ আছে। তবে ব্যতিক্রম হইলো কোনটা, ফ্রস্টি। রিক্সিয়া ফ্রস্টিতে শীর্ষে খাজ নাই, এগুলো ব্যতিক্রম একটা। আচ্ছা, তারপর নিচে একদম থেলাসের নিচে কি থাকে, রাইজয়েড থাকে, আবার স্কেলও থাকে। মানে রাইজয়েড হলো এককোষী আর স্কেল হলো কি বহুকোষী, মানে যে, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে এরা পুষ্টি গ্রহণ করবে আর কি। তাহলে থ্যালাসের একদম নিচে রাইজয়েডও থাকে, এককোষী রাইজয়েড, এবং স্কেল থাকে। স্কেল তো আমরা জানি সবসময় বহুকোষী, স্কেল কখনো এককোষী হয় না। আর এই যে রাইজয়েড গুলা মসৃণ হইতে পারে,
এই যে এই যে এইসব জায়গায় যে রাইজার আছে, এগুলো মসৃণ হইতে পারে, অমসৃণ হতে পারে। আর অমসৃণ মানে কি, তার গায়ে চেহারা খারাপ আর কি। চেহারা খারাপ মানে গায়ের উপর তার মানে কিছু গ্রো করে, তার মানে ওটাকে বলে উপবৃদ্ধি। এটাকে কি বলে দেখো, এই যে উপবৃদ্ধির মতো আছে, ওই জন্য বলা হয় কি এটা কি বলে অমসৃণ বলে আর কি। হয় না যে তোমার, ধরো অনেক সময় হয় না যে তোমার মুখে বর্ণ উঠছে, এটা একটা উপবৃদ্ধি। আর হলো যদি হয় মসৃণ, মসৃণ মানে কি সেখানে তোমার উপবৃদ্ধি থাকবে না। আর এই রাইজোইড দ্বারা কি করে, এই রাইজোইডের মাধ্যমে কি করে, পুষ্টি শোষণ করে। এই যে পুষ্টি শোষণ করে, এবং কোথাও তোমার গায়ের উপর বসবো, তাহলে তোমার আঁকড়ে জড়ায় ধরে রাখবো, মানে ওই যে বাসস্থানের সাথে কি আটকে থাকতে সহায়তা করে। কারণ এই হইলো এর বেটা বর্ণনায়। তার মানে তুমি ছবিটা যদি আঁকতে পারো, তাহলে তোমার মোটামুটি বর্ণনাগুলো পারবা। রিপিট করা লাগবে, রিপিট করা লাগবে এটা, এটা সহজ একটু। তাহলে ছবি দিবে মাস্ট। আর স্কেলটা কি করে, এই যে রাইজয়েড তো বললাম পুষ্টি শোষণে সহায়তা করে, আর স্কেল আছে না, স্কেল আর্দ্রতা সংরক্ষণে কি। এখন যদি কখনো তোমার থ্যালাসের অন্তর্গঠন আসে, এই অন্তর্গঠন এটা আসে মাঝে মধ্যে, থ্যালাসে কি আসে, এটা তো আমরা নর্মাল গ্যামেটোফাইটের গঠন মানে থ্যালাসের বাহ্যিক গঠন আর কি। এখন যদি থ্যালাসের কি অন্তর্গঠন আছে মানে ভিতর, তাহলে ভিতরে কি কি পাবো আমরা দেখবো, আমরা ছবিটা একটু দেখি। ছবি দেখলে বোঝা যায়, ছবি দেখলে পারা যায়। দেখো তো এখানে কি কি আছে, এই যে এমনি দেখলে বুঝবা যে, হ্যাঁ তুমি দেখো, এই যে এখানে বোঝা যায় যে এই যে এই যে উপরে যে অংশটা, হ্যাঁ, এগুলো হলো কি সবুজ, এখানে হলো কি খাদ্য তৈরি করে আর কি, যেহেতু সবুজ অংশ। আর এর নিচের অংশ এগুলো হলো কি সঞ্চয় অঞ্চল, খাদ্যটাকে কি করে সঞ্চয় করে জমা রাখে। তারপর দেখো এদের এখানে এই যে আর্কিগোনিয়াম আছে, যে ফিমেলটা, এই যে ফিমেল আর্কিগোনিয়াম আছে। হ্যাঁ, তারপরে হইলো তোমার এই যে একদম নিচে দেখো স্কেল আছে, রাইজয়েড আছে। রাইজয়েড গুলো মসৃণ অমসৃণ আমরা তো একটু আগে পড়ছি, ঠিক না। আর স্কেল গুলা কি বহুকোষী, যে স্কেল গুলা কি বহুকোষী। আচ্ছা, আবার এখানে বায়ুনালী আছে, এই যে বায়ুনালী আছে, বায়ু মানে রন্ধ্র আছে, এই যে মুখ আর কি, যে মুখ, মুখকে বলা হয় কি রন্ধ্র। তো যাই হোক, এই হ্যাঁ এই যে সংসৃজনশীল এটা আর কি বললাম, এটা হলো কি সংসৃজনশীল। আচ্ছা এখন আমরা বইতে যাই, ছবি তো দেখলাম, এখন আমরা বইতে যাই। তাহলে এদেরকে দুইটা স্পষ্ট অঞ্চলে ভাগ করা যায়, এক হলো সঞ্চয় অঞ্চল নিচেরটা, আর উপরেরটাকে কি বলা হয় সালোক সংশ্লেষী। কি বলা হয়, সালোক সংশ্লেষী অঞ্চল, বাতিকরণ অঞ্চল মানে উপর অংশ খাদ্য তৈরি করে। উপর অংশ কি করে, খাদ্য তৈরি কারণ কারণ সঞ্চয় করে, কারণ উপরের অংশে ক্লোরোপ্লাস্ট আছে মানে প্লাস্টিক আছে, সবুজ অংশ। হম, ওগুলো ওগুলো থাকে মানে মেইনলি খাদ্য, ওই যে নামকরণ করা হয়েছে তো, খাদ্য সঞ্চয় করে কি করে না, কি করে, ওটার উপর ভিত্তি করে আর কি। তার মানে সঞ্চয় অঞ্চল এটা কোন দিকে, নিচের দিকে না, সঞ্চয় অঞ্চলটা কোথায়, নিচের দিকে। এটা আমরা ছবিতে আমরা দেখছিলাম নিচের দিকে। তাহলে সঞ্চয় অঞ্চল কি সবুজ নাকি অসবুজ, অসবুজ। সে কি খাদ্য তৈরি করে, তাহলে এটা অবশ্যই কি অসবুজ। মানে এরা কি করে, খাদ্যটাকে খাদ্য হিসাবে এই যে স্টার্চ বা এগুলা ওখানে জমা থাকে, অবস্থান করে আর কি খাদ্যগুলা। হ্যাঁ, তৈলবিন্দু বিন্দু থাকে, খাদ্য হিসাবে স্টার্চ থাকে, তেলবিন্দু বিন্দু থাকে। আচ্ছা, এই অঞ্চলে কি এই যে তোমার বায়ুকুটির থাকে, বায়ুকুটির কি নিচে থাকে না উপরে দেখছো, তাহলে আমরা তো নিচের অঞ্চল পড়তেছি, আমরা বলতেছি কি নিচের অঞ্চল, বায়োকটেরিয়া আছে না, এটা আছে তো উপরে। একদম সংসয় অঞ্চলের নিচের স্তরটাকে কি বলা হয়, নিম্নতক আছে। আর নিম্নতকে কি আছে, রাইজয়েড আর স্কেল। রাইজয়েড গুলা রাইজয়েড গুলা এককোষী এবং মসৃণ অমসৃণ দুইটাই হইতে পারে। আর স্কেল গুলা কি এককোষী না বহুকোষী, বহুকোষী। এটা এই তো মানে স্কেল বহুকোষী, রাইজয়েড এককোষী, তবে রাইজয়েড মসৃণ অমসৃণ দুইটা হইতে পারে। মানে যদি ওইটার গায়ে ওই যে বরণ থাকে মানে উপবৃদ্ধি থাকে, তাহলে ওইটাকে কি বলা হয় তোমার অমসৃণ। তাহলে এইটুক দিলে এনাফ। আর আরেকটা অঞ্চলের নাম কি, সালোক সংশ্লেষী অঞ্চল বা আত্তীকরণ, মানে কি খাদ্য তৈরি করে আর কি।
বাকি খাদ্য তৈরি করে, কারণ এখানে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। এখানে কি থাকে, ওই যে দেখো না, ওই ডট ডট দিয়ে দেখো না, এই যে, বা ওই যে মেন ছবিতে, এই যে মেন ছবিতে দেখো না, এই যে ডট 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 ডট, এই যে দেখো না, এই যে, এই যে ভিতরে দেখা যায় কালো কালো। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট, এটার মাধ্যমে তো, এগুলোর মাধ্যমে তো ক্লোরোফিল আর কি, এখানে ক্লোরোফিল অণু, এগুলোর মাধ্যমে তো খাদ্য তৈরি করবে। তাহলে ক্লোরোপ্লাস্ট যুক্ত গাঢ় সবুজ বর্ণের কি থাকে, এক সারি কোষনারা। হ্যাঁ, ভিতরে থাকে। আর এগুলা দেখতে কি ফিলামেন্টের মতো না, অনেকগুলো এরকম, অনেকগুলা ফিলামেন্টের মতো, এগুলো ফিলামেন্ট বলা হয়। হ্যাঁ, আর ফিলামেন্টে কি কোনো শাখা আছে, কোনো, মানে এরকম লম্বালম্বি কোনো শাখা নাই। এই যে দেখো, এদের প্রান্তীয় কোষটি অপেক্ষাকৃত কি বড়, নাশপাতির নেই। আর বায়োকুটিতে থাকে না উপরে, প্রস্থ অংশে কি থাকে, বায়োকুটিতে থাকে। আচ্ছা, আর এখানে একদম উপরে ফাঁকা জায়গাটাকে কি বলা হয়, বায়ু রন্ধ্র। মানে আমরা ছবিতে যা যা দেখাইছি ওই কথাগুলো বলবো, আর কিছু দরকার নেই। আর দরকার নাই, তার মানে আমরা রিক্সিয়ার গ্যামেটোফাইটের গঠন পড়ছি, রিক্সিয়ার থ্যালাসের গঠন পড়ছি। এটা এটা হলো থ্যালাসের গঠন। আর ওর মানে থ্যালাস মানে এটা না কাটলে তো থ্যালাস তুমি বুঝবা না। আর আগেরটা ছিল কি, বাহির থেকে। গ্যামেটোফাইটের গঠন মানে কি, কারণ আমরা তো জানি এরা গ্যামেটোফাইটিক প্লান্ট, তখন বাহির থেকে কিরকম সেই জিনিসটা আমরা দেখছি। রিক্সিয়ার কি জানো, অ্যানথেরিডিয়ামের বিকাশ বা স্পোরোফাইটের চিত্র সহ বর্ণনা করো, 11টা 17টা 80। এগুলো একই রকম, ওই একটা থেকে দুইটা হইব, এই দুইটা থেকে চারটা, ওই একই জিনিসগুলো আর কি। তা যাই হোক, অ্যানথেরিডিয়ামের গঠন আমরা আমরা দেখবো একটু। আচ্ছা যাই হোক, তাহলে আমরা অ্যানথেরিডিয়ামের গঠন ও বিকাশ দেখি, ঠিক আছে। তার মানে দেখো, একদম থ্যালাসের শাখার অগ্রভাগের থেকে তুমি টিস্যু নিলে আর কি, বাদক টিস্যু থেকে একটা বা দুইটা কোষ সাধারণত উপরে, একদম উপরে, উপরের অগ্রস্থ যে খাঁজ আছে সেখানে একটা বা দুইটা কোষের পিছন থেকে, সেখান থেকে তোমার এই যে জননাঙ্গ গুলা তৈরি হয় আর কি। আমরা তো এর আগে দেখছিলাম যে জননাঙ্গ গুলা থ্যালাসের শীর্ষে উৎপন্ন হয়। কোথায়, শীর্ষে উৎপন্ন হয়, ওই জন্য বলছে যে একটা বা দুইটা কোষ হতে এই এটার বৃদ্ধিটা শুরু হওয়া, মানে বৃদ্ধি হওয়া শুরু হয় আর কি। মানে কোথায়, থ্যালাসের মানে খাদের ওখানে আর কি, শীর্ষে। এবং এটা অবশ্যই কোন টিস্যু হইবে, বাদক টিস্যু, আমরা তো জানি, কারণ বাদক টিস্যু বিভাজনে সক্ষম। তাহলে এখন দেখো, তাহলে কথা এটা না, কথা হইলো একদম কি বলে ওইটাকে, খাদের শীর্ষের থেকে শুরু হইলো। তাহলে যে কোষটা থেকে শুরু হবে ওইটাকে আমরা কি বলি, ইনিশিয়াল বা প্রারম্ভিক কোষ কি বলি, এই যে এটা, মানে এখান থেকে শুরু। ধরো এটা হইলো থ্যালাসের একদম খাদের মানে শীর্ষের আর কি। ধরো এই যেটা দিয়ে শুরু হইলো এটাকে আমরা কি বলি, এই যে এটাকে আমরা বলি প্রারম্ভিক কোষ। হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখো, প্রথমেই এই প্রারম্ভিক কোষটা আড়াআড়ি ভাবে বিভাজিত হবে। আড়াআড়ি মানে কি, কোন ভাবে, হুম, তাহলে এই যে আড়াআড়ি ভাবে বিভাজিত হইলে তোমার কি হবে, কয়টা কোষ হবে, আড়াআড়ি, এটা আড়াআড়ি ভাবে বিভাজিত হলে কয়টা কোষে পরিণত হবে, আড়াআড়ি মানে এভাবে আর কি, কয়টা কোষে, দুইটা। তাহলে এই যে আড়াআড়ি ভাবে বিভাজিত হয়েছে, হওয়ার ফলে দুইটা কোষ, একটা হলো বাইরের কোষ, আর উপরটাকে বলে বাইরের কোষ, বহিস্থ কোষ, আর নিচেরটাকে বলা হয় কি মূলীয় কোষ, ভিতরের কোষ। হ্যাঁ, আচ্ছা, এই দেখো, আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে বহিস্থ কোষ এবং মূলীয় কোষ সৃষ্টি করে। এখন এই মূলীয় কোষটি অ্যান্থিডামের নিচে, অ্যান্থিডামের একদম নিচে গ্যামেটোফাইটের নিমজ্জিত অংশ সৃষ্টি করে। তার মানে দেখো,
কোনটা থেকে কি সৃষ্টি হয় আমরা দেখবো, আমরা আস্তে আস্তে পুরোটাই দেখবো। মূলীয় কোষটি অ্যান্থেরিয়ামের নিচে গ্যামেটোফাইটের নিমজ্জিত অংশ সৃষ্টি করে, আর বাইরের কোষটা আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে কি করবে, চারটা কোষ সৃষ্টি করে। তার মানে এই যে মূলীয় কোষটা থেকে কি সৃষ্টি হবে, গ্যামেটোফাইটের নিমজ্জিত অংশ, মানে এর ভিতরের অংশ আর কি, নাম হইতে হইলো মূলীয়। আর উপরের যে বহিস্থ কোষ, এই কোষটা বিভাজিত হবে। এই কোষটা বিভাজিত হয়ে কয়টা কোষের উৎপন্ন করবে, দুইটা থেকে। এখানে একবার দুইবার বিভাজিত হইব, এক প্রথম হইলো দুইটা, এরপরে হইব কয়টা, চারটা কোষের সৃষ্টি করবে। এই যে চারটা কোষের সৃষ্টি করলো। এখন এই যে দেখো, যখন এই যে চারটা চারটা কোষের সৃষ্টি করবে, এই চারটা কোষের মধ্যে দুটি নিচের দুটা কোষকে কি বলা হয়, কি প্রাথমিক বৃন্ত কোষ। এই চারটার মধ্যে নিচের দুইটাকে বলবে, হ্যাঁ, প্রাথমিক বৃন্ত কোষ। এর থেকে মেইনলি অ্যান্থেরিডিয়ামের কি তৈরি হবে, বৃন্ত তৈরি হয়। আর উপরের দিকের কোষটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াল কোষ। এই কোষ আবার পর পর কয়বার, দুইবার সমকোণে বিভাজিত হইয়া তাহলে কয় কোষী, চার কোষী অক্ট্যান তৈরি হবে, মানে আটটা তৈরি হবে। কয়টা তৈরি হবে, মানে মানে উপরে দুইটা না, একবার বিভাজিত হলে কয়টা, চারটা, আবার দুইটা বিভাজ কি বলে, আট। তাহলে তোমার এই যে কি তৈরি হইলো, তাহলে আটটা অক্টেন্ট। তাহলে চার কোষে দুই দ্বিস্তরী কি তৈরি হইলো। তার মানে এই যে এখন যে আমরা যে কথাগুলা বলছি, এই কথাগুলোর মধ্যে কি মনে হয় ওই যে আরেকজন জিমাই, এই কথার মধ্যে আমরা কি দেখছি দেখো, ফাইনাল কথা এই, এটুকু খেয়াল করো তাহলে বুঝবা। আমরা এখানে বলছি আমাদের যে এই থ্যালাসের অগ্রস্থ খাঁজ, সেখানে এক বা দুইটা মানে দুইটা কোষ থেকে কি এই বিভাজনটা মেইনলি শুরু হয়। তাহলে প্রাথমিক যে কোষটা থেকে শুরু হইব, ওইটাকে আমরা বলি প্রারম্ভিক কোষ বলি। এখন এই প্রারম্ভিক কোষের আড়াআড়ি ভাবে এইভাবে কি বিভাজিত হবে, বহিস্থ কোষ আর হলো কি মূলীয় কোষ। আচ্ছা, এখন এখন হলো এই যে মূলীয় কোষ থেকে মেইন যে গ্যামেটোফাইটটা, মেইন যে বডিটা, আমরা তো জানি যে রিক্সা গ্যামেটোফাইটিক প্লান্ট, মেইন বডি একদম নিচের অংশটা, মেইন বডির একদম কি নিচের অংশটা সৃষ্টি করে। আর যে উপরের যে বহিস্থ কোষ, এই বহিস্থ কোষটা এখন কয়বার বিভাজিত হবে, এই হ্যাঁ, মানে দুবার বিভাজিত হবে, হয়ে কয়বার, চারটা কোষ সৃষ্টি করলো। এই চারটা কোষের মধ্যে নিচের দুইটাকে বলা হয় কি প্রাথমিক বৃন্ত কোষ। এটা যে চারটা হইলো, এই চারটা হইলো, এই যে চারটা হইলো, মানে প্রথমে তিনটা, একটা থেকে দুইটা, এই যে একটা থেকে দুইটা, এরপরে এখানে আবার বিভাজিত হয়ে দুইটা থেকে কয়টা, এই যে চারটা হইলো। এই চারটার মধ্যে নিচের দুইটাকে বলা হয় প্রাথমিক বৃন্ত কোষ। এবং এই প্রাথমিক বৃন্ত কোষ থেকে, তার মানে নাম হইলো বৃন্ত কোষ, তার মানে এখান থেকে বৃন্ত সৃষ্টি হইব, অ্যান্থেরিডিয়ামের কি সৃষ্টি হবে, বৃন্ত। আর উপরের যে দুইটা, এই উপরের দুইটা আরো সমকোণে বিভাজিত হবে, সমকোণে বিভাজিত হয়ে কয় কোষী, আট কোষী। মানে তার মানে আট কোষীটা, এখানে আটটা কোষ দুইটা দুইটা লেয়ারে সজ্জিত থাকবে, চারটা চারটা করে, কয়টা, দুইটা লেয়ারে। ওই জন্য বলছে চার কোষী দ্বিস্তরী। তাহলে দুইটা লেয়ারে যদি থাকে, প্রতিটা লেয়ারে যদি চার কোষী হয়, তাহলে দুইটা লেয়ারে কয় কোষী হবে, মোট কয়টা, আটটা কোষী। ওই জন্য বলছে চার কোষী দ্বিস্তরী কি অক্টেন্ট। তাহলে এটা কই থেকে আসলো, ওই যে উপরের দুইটা, আর নিচের দুইটা থেকে তো বৃন্ত হইলেই। তাহলে উপর দুইটা থেকে এটা সমকোণে আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে হইয়া আট কোষী। তার মানে আট কোষী যেটা হয়, মানে আটটা, মোট তাহলে আটটা, তার মানে দুইটা লেয়ারে সজ্জিত থাকে। তাহলে আটটা কোষকে যদি তুমি দুই লেয়ারে সজ্জিত করো, তাহলে কয় কোষী হয়ে যায়, চার কোষী। ওই জন্য বলছে চার কোষী দ্বিস্তরী কি অক্টেন। একটা কোষ করে দুইটা স্তরে সজ্জিত থাকবে, তাহলে অক্টেন। এই অক্টেন। এই যে এই যে দেখো, এই যে এখানে এটা তো অত বোঝা যায় না, এটা তো মাত্র তৈরি হয়েছে। এই যে এখানে বোঝা যায়, দুইটা লেয়ার দিয়ে বোঝা যায় না, এই এই ছবিটা এখানে দেখো দুইটা লেয়ারে কি মোটামুটি বোঝা যায়। এই চারটা, আবার বাইরে কি, এটার বাইরে কয়টা, চারটা, ও আটটা। তাহলে এই ভিতরে চারটা, আবার দুইটা দুইটা স্তরে না, আর বাইরের স্তরে কয়টা, বাইরের স্তরে এই যে এক, দুই, তিন, চার, এই যে এক, দুই, তিন, চার, এই যে এই যে এক, দুই, তিন, চার, ঠিক আছে, ভিতরে চারটা, ভিতরে চারটা, আর ওখানে চারটা, এই হইলো তোমার আটটা। তার মানে এই কথাটা বলছে। এখন কি হবে, এখন দেখো,
এই যে এই অক্টান্টের প্রতিটা কোষ আবার বিভাজিত হবে, আবার কি হবে, পেরিক্লিনাল বিভাজন হবে। বিভাজিত হইয়া তোমার এখন কয় কোষী দেখো, বিভাজনের মাধ্যমে বাইরের দিকে 8টি প্রারম্ভিক আবরণী কোষ তৈরি হবে, একদম বাহিরে, যেটা দিয়ে কি করে বাইরে সবচেয়ে বাইরের আবরণ কি করে করবে, আবরণ এই যেটাকে আবৃত করে রাখবে, মানে জ্যাকেট লেয়ার কি তৈরি করবে, জ্যাকেট লেয়ার তৈরি করবে। আর ভিতরে মানে কারণ আমরা তো একটু আগে দেখছি, আমরা একটু আগে দেখলাম না যে 4 কোষী দ্বিস্তরী অক্টেন্ট, মানে সেখানে মোট কোষ আছে কয়টা, 8টা। তো এখানে যখন আবার বিভাজন হবে পেরিকিনিলা, তাহলে এখানে কোষ হবে কয়টা, 16টা। এই 16টা তো দুটা স্তরে সজ্জিত হবে, কয়টা স্তরে, দুটা স্তরে সজ্জিত হবে। দুটা স্তরে সজ্জিত হলে বাইরেরটা তৈরি করবে জ্যাকেট লেয়ার মানে আবরণ, বাইরেটা কি কি তৈরি করবে, জ্যাকেট লেয়ার বা আবরণ। আর ভিতরটা তৈরি করবে কি, অ্যান্ড্রোগোনিয়াল, মানে মেন যেটা থেকে ওই ফাইনালি শুক্রাণু উৎপন্ন হবে আর কি। তাহলে আর ভিতরে 8টি কি হিসেবে কাজ করবে, প্রাথমিক অ্যান্ড্রোগোনিয়াল কোষ, মানে যেটা থেকে পরবর্তীতে আমরা দেখবো শুক্রাণু উৎপন্ন হবে, অ্যান্ড্রোগোনিয়াল কোষ। আচ্ছা, তাহলে এখন তার মানে জ্যাকেট লেয়ারটা তো কাজ হয়ে গেছে, জ্যাকেট লেয়ার আবরণ তৈরি করছে। এখন আমাদের কাজ, মেন কাজ কি, অ্যান্ড্রোগোনিয়াল কোষ। এখন এই অ্যান্ড্রোগোনিয়াল কোষ গুচ্ছ সৃষ্টি হয়। এই অ্যান্ড্রোগোনিয়াল কোষগুলো বা এই 8টা আবার বারবার বিভাজিত হয়ে অনেকগুলো হয়, বারবার বিভাজিত কি হয়, এই যে দেখো, এই যে ছবিতে দেখো, যে বারবার বিভাজিত হয়েছে না, এই দেখো না কতগুলা, আর এখানে দেখো না আরো বেশি, ঠিক না। আর আবরণ তো আবরণে থাকবে, তার মানে এই যে এখানে বারবার বিভাজিত হইব, তার মানে এখন এই যে বারবার বিভাজন হবে, এই বিভাজনের মাধ্যমে এই যে প্রাথমিক এই যে এন্ডোগোনিয়াল কোষ 8টি বারবার বিভাজিত হয়ে কি করবে, অনেক ঘনাকার হবে, ঘনাকার এন্ডোগোনিয়াল কোষগুচ্ছ সৃষ্টি করবে। এই কোষগুলো বারবার বিভাজিত হয়ে পরবর্তীতে এখান থেকে কি হবে, শুক্রাণু মাতৃকোষ, এখান থেকে তো শুক্রাণু উৎপন্ন হবে, এটা মেল না। তার মানে এটা বিভাজিত হয়ে তো এন্ডোগোনিয়াল কোষ থেকে তো এখানে শুক্রাণু মাতৃকোষ, আর শুক্রাণু মাতৃকোষ থেকে পরবর্তীতে কি হবে, শুক্রাণু। ওই কথা বলছে যে এই যে এখান থেকে সর্বশেষে কি হবে, অ্যান্ড্রোসাইট অর্থাৎ শুক্রাণু মাতৃকোষে পরিণত হবে। এখন এই যে দেখো, এই প্রাথমিক এন্ডোগোনিয়াল কোষ থেকে শুক্রাণু মাতৃকোষ সৃষ্টির সময় এখানে কি এর সাথে মিল রেখে সামঞ্জস্য রেখে আবরণ তৈরি করবে, এটা তো স্বাভাবিক। তুমি যে সাইজের, তোমার বাইরের আবরণ আবরণ তো ওই সাইজের হইব না। আর তুমি ছোটবেলা পড়ছিলে এইটুক সাইজ, এখন তোমার যদি এইটুকু একটা পড়ায় দেয় আবরণ, তাহলে হইব নাকি, তাহলে তো মনে বলবো যে পাগল। তাহলে ওই কথাটা বলছে এখানে যে তোমার কই যেন, এই প্রারম্ভিক আবরণী কোষগুলো কি সামঞ্জস্য রেখে তার এই যে সামঞ্জস্য রেখে সেখানে যে বন্ধা প্রাচীর বা জ্যাকেট লেয়ার উৎপন্ন হবে। কারণ তোমার ভিতরে ওই যে কি বলে অ্যান্ডোগোনিয়াল মাতৃকোষ যেটা, ওইটা ওই গুচ্ছটা কত বড়, ওটার উপর ভিত্তি করে তো তার আবরণটা, ওই কথাটা এখানে বলছে। মানে এদের এর কথাগুলো অনেক পেছানো গুছানো হইতে পারে আর কি, কিন্তু তুমি তোমার কথাগুলো সুন্দরভাবে জানা আনতে পারো। আচ্ছা, তাহলে এখন পরিণত অ্যান্ডোগোনিয়ামের মধ্যে এখন কি হইব, প্রতিটা শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হয়ে শুক্রাণু, এটা হচ্ছে ত্রিকোণাকার, শুক্রাণু কোষগুলো কি ত্রিকোণাকার দেখতে, শুক্রাণু কোষ উৎপন্ন করবে। আর প্রতিটা শুক্রাণু কোষ থেকে তোমার একটা করে কি উৎপন্ন হবে, ডিফ্লাজেলা শুক্রাণু উৎপন্ন হবে। শুক্রাণুগুলো মাকুন নেয় পেঁচিয়ে থাকে, যেটা আমরা ছবি দেখি, ছবি আছে কিনা, আগেরটা তো ছবি দেয় নাই, এখানে এখানে আর দেয় না। আচ্ছা, এরপরে দিছে, এই দেখো, এই দেখো ত্রিকোণাকার না অনেকটা, এই যে দেখো, এই যে কেমন শুক্রাণুগুলা, দেখছো। তার মানে এখন আমরা দেখি এই যে অ্যান্ডোগোনিয়াল বা শুক্রাণু মাতৃকোষ থেকে, সহজ কথা, শুক্রাণু মাতৃকোষ থেকে কে উৎপন্ন হবে, শুক্রাণু। শুক্রাণু বেটা দেখতে কেমন সেটা বলবা। হ্যাঁ, মাকো আকৃতির। আচ্ছা, আচ্ছা, এখন দেখো শুক্রাণু উৎপন্ন হইলো। এখন এখন অ্যান্থেরিডিয়ামের বিকাশের প্রাথমিক পর্যায়ে চারপাশে কোষসমূহ কি, চারপাশে কোষসমূহ দ্রুত বিভাজিত হয়ে এই অ্যান্থেরিডিয়ামকে কি করে, ঘিরে একটা প্রকোষ্ঠ তৈরি করে। এখন এখন এই যে এই প্রকোষ্ঠের উপরের দিকে একটা ছিদ্র থাকে, পরবর্তীতে এই ছিদ্রে দেখো প্রকোষ্ঠের সৃষ্টির কারণে থ্যালাসের এই স্থানটা সামান্য একটু উঁচু হয়। এখন কি হবে, অ্যান্থেরিয়াম যখন পরিণত হয় তখন এই জ্যাকেটটা কি হয়ে যায়, বিগল হইতে যাবে, কারণ বিগলিত না হলে ওখান থেকে তো বের হইতে পারবো না। হ্যাঁ, তারপর হলো
এই শুক্রাণু সমূহ তরল পদার্থ সহ এই প্রকোষ্ঠ কি হয়, মুক্ত হয়। এখন আস্তে ধীরে কি হয়ে যায়, বেরিয়ে যায়। এখন এত কথা বলার দরকার নাই, আমাদের কথা হইলো ওখান থেকে আমরা সংক্ষেপে করে ফেলবো। আমরা এই যে এখান থেকে দেখো ফাইনাল এটা, এরপর আর রিপিট হবে না। এটা হলো ফাইনাল। প্রথমে কথা হইলো, আমরা তো জানি যে থ্যালাসের যে শীর্ষস্থ খাস থেকে এক দুইটা কোষ থেকে কি এই তোমার অ্যান্থেরিয়া কোষ সৃষ্টি হয়, সৃষ্টির সূচনা হয় আর কি। তো সেখানে যে কোষ থেকে উৎপন্ন সূচনা হয় ওটাকে আমরা কি বলি, প্রারম্ভিক কোষ। তাহলে এই প্রারম্ভিক কোষটা প্রথমে কিভাবে বিভাজিত হবে, আর আর এইভাবে বিভাজিত হলে বাইরেটাকে বলে বহিস্থ কোষ, ভিতরটাকে বলে কি মূলীয় কোষ। মূলীয় কোষ কি করবে, এটা অ্যান্থেরিয়ামের একদম ভিতরে নিমজ্জিত অংশটা তৈরি করবে আর কি। মূলের অ্যান্থেরিয়ামের ভিতরে নিমজ্জিত অংশটা কি সৃষ্টি করবে। আর মেন কাজ হলে এর বহিস্থ কোষে, মেন কাজ কার, বহিস্থ কোষ। এখন এই বহিস্থ কোষটা দুইবার বিভাজিত হইলো। প্রথমে হইলো একবার বিভাজিত হলো দুইটা, দুইবার বিভাজিত হলো কয়টা, চারটা। আর এটা তো বিন্ত কোষ, এটা হইলো কোনটা, এই যে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে চারটা হইলো, চারটার মধ্যে দুইটা, নিচের দুইটা প্রাথমিক বিন্ত কোষ হিসেবে কাজ করবে, যেখান থেকে পরবর্তীতে অ্যান্থেরিয়ামের বিন্দু উৎপন্ন হবে। আর যে উপরের দুইটা, এই বেটা হইলো মেইন। হ্যাঁ, এই উপরের দুটা পেরিকিলিনাল বিভাজন বিভাজন হবে, এখানে দুটা থেকে চারটা হইলো, চারটা থেকে কয়টা হইলো, আটটা। ওই যে বেটা ঘুমাই, আটটা হইলো। এই আটটা এটা হলো অক্ট্যান্ট। এটা কয়টা স্তরে সজ্জিত থাকবে, দুইটা স্তরে চারটা করে, এই যে চারটা, এই যে চারটা করে কি দুইটা স্তরে সজ্জিত থাকলে, এই যে এখানে এখানে আছে, এই যে এই চার, এই চারটা আবার কি তার বাইরে চারটা করে সজ্জিত হইলো। এখন চারটা করে সজ্জিত হইলো। এখন এখান থেকে তোমার এই চারটা থেকে পরবর্তীতে আবার কি হবে, তোমার বিভাজন, আবার যখন বিভাজিত হবে, হ্যাঁ, তখন সমকোণে বিভাজিত হবে। সমকোণে বিভাজিত হলে তখন 16টা হবে। আটটা থেকে কয়টা হবে, 16টা। তো 16টা হলে বাইরের যে আটটা, এটা কি তৈরি করবে, ট্যাকেট ল্যাব তৈরি করবে। আর ভিতরের যে আটটা, এরা বারবার বিভাজিত হইব, বারবার বিভাজিত হয়ে এক গুচ্ছ কোষ সৃষ্টি করবে, অ্যান্থেরিডিয়াল কোষ। বাইরেগুলা তো হইলো এটার সাথে সামঞ্জস্য রেখে হবে। মানে এখন এটা ভিতরে যে সাইজ, বাইরেটা তো আবরণ তৈরি করবে, কি তৈরি করবে, আবরণ। তাহলে এটা যে সাইজ ওটার সাথে সামঞ্জস্য রেখে ওইটা হবে, হইয়া ওই আবরণটা কি জ্যাকেট লেয়ারটা কি তৈরি করবে। আর ভিতরের যে কোষ, এটাকে আমরা অ্যান্থেরিডিয়াল কোষ বলি। এখান থেকে পরবর্তীতে কি উৎপন্ন হবে, শুক্রাণু মাতৃকোষ উৎপন্ন হবে। আর এই যে শুক্রাণু মাতৃকোষ থেকে বিভাজনের মাধ্যমে একটা পর্যায়ে কি হবে, বাঁকু আকৃতির শুক্রাণু উৎপন্ন হবে। এটা হলো ত্রিকোণাকার, এটা হলো কি ত্রিকোণাকার, এবং ফ্লাজেলা আছে কয়টা, দুই ফ্লাজেলা বিশিষ্ট উৎপন্ন হবে। তারপর এর এখানে কি প্রকোষ্ঠ তৈরি হবে, কি তৈরি হবে, প্রকোষ্ঠ তৈরি হবে। তারপর হলো যখন এটা পরিণত হবে, শুক্রাণুগুলো যখন কি হবে, পরিণত হবে, তখন কিভাবে বের হবে, কে বিগলিত হবে, জ্যাকেটের বিগলিত হয়ে তারপরে আস্তে ধীরে ওই প্রকোষ্ঠ মধ্যে যাবে, প্রকোষ্ঠের উপরে ছিদ্র আছে, সেখান থেকে আস্তে কি করবে, তোমার বাইরে বেরিয়ে যাবে। এই তো আর কি, এটাই তো ইয়ার বিকাশ। তার মানে তুমি কথাগুলা সংক্ষেপে করে নিয়ে আসবা। ক্লিয়ার? তার মানে এখানে দেখো বিভাজন তিন ধরনের। প্রথমে একদম শুরুটা ছিল আড়াআড়ি, আর পরেরটা হইলো কোন পেরিকিলিনাল। আর হ্যাঁ, আর যখন হলো ওই যে অনেকগুলো হওয়া লাগবে আনলিমিটেড, যেমন ওই যে যখন ওই যে অ্যান্থেরিডিয়াল মাতৃকোষ যে উৎপন্ন হয় একগুচ্ছ, তখন সেখানে হয় কি তোমার সমকোণ অনেকগুলো একগুচ্ছ হয় আর কি। তো যাই হোক, এখন এই যে এটা, এটা এটা 1 নাম্বার 2 নাম্বার, এই যে অ্যান্থেরিয়ামের অবস্থান চিত্রে কি দেখাইতে বলছে। পারবা এগুলা, না নিচের থেকে, নিচেরটা তো দিছো, দেওয়ার পরে তুমি সেখান থেকে ডাইরেক্ট শুক্রাণু দেখা দিলা, সেখান থেকে কি দেখাইলা, এই যে শুক্রাণু তুমি দেখাইলা না ত্রিকোণাকার, তারপরে এটা তো দেখাইলা। এটা এটা তো আগের ছবিটা, এটা হলো কি আগের ছবি, লাস্টের ছবিটা আর কি। এই যে এটা,
ওইটার এটা তো একই, ওইটা এটা কি, ওইটাকে আরেকটু পরিণত দেখাইছে আর কি। এখন এখান থেকে তুমি পরবর্তীতে শুক্রাণু দেখাবা, মানে কি দেখাইলা, শুক্রাণু, তাহলে তো হয়েছে। প্রথমে লিখবা, তারপর চিত্র দিবে, এরপর আবার লিখবা, আর চিত্র সব একসাথে দিবা অবশ্য। তাহলে এখন এখানে এটা কিসের এক দুই, এক দুই মানে কি, রিক্সিয়ার জননাঙ্গের অবস্থান। এই যে যদি রিক্সিয়ার বা অ্যান্থিরিয়ামের ছবিতে দিতে বলে তাহলে ওইটা, ওটাই তো অ্যান্থিরিয়াম। এই যে আরেকটা জননাঙ্গ বলতে তো মেল ফিমেল, যদি অ্যান্থিরিয়াম বলে তাহলে ওইটা, মানে অ্যান্থিরিয়াম বলে একটু আমরা যেটা পড়ছি লাস্টের ছবিটা আর কি। আর যদি উল্লেখ না করে তাহলে তার কি নিয়ম আছে, তাহলে কি আছে, এই যে ফিমেলটাও আছে, সাধারণত এটা উল্লেখ করে দেয়। এটাও দিতে পারো, এটাও দিতে পারো, তবে এটা দিলে ভালো। আচ্ছা, একটা আমরা যেটা পড়ছি ওইটা হলো তোমার অ্যান্থিরিয়ামের ডেভেলপমেন্ট, হ্যাঁ, বা কিভাবে শুক্রাণু সৃষ্টি হয় সেটা। এখন তোমাকে যদি বলে স্পোরোফাইট, দুইটো আসে, অ্যান্থেরিয়াম আসে মাঝে মধ্যে, স্পোরোফাইটও আসে। হ্যাঁ, তো মানে হ্যাঁ, তাহলে আমরা অ্যান্থেরিয়ামরা দেখছি, এখন আবার স্পোরোফাইটটাও কি আমরা দেখবো, মানে যে কোনোটাই আসতে পারে আর কি। তাহলে এখন দেখো, ব্রুনো স্পোরোফাইটের বিকাশ আমরা তো এগুলো আগে পড়ছি, এর আগেও কিন্তু এগুলো পড়ে আসছি, যে স্পোরোফাইট সবসময় কই থেকে শুরু হয়, মানে প্রথম কোষটার নাম কি, জাইগোট। এটা আগে এগুলো পড়ে আসছে, এগুলো একই পড়া, আগে যা পড়ছো সেম পড়া গুলা, শুধু দুই এক জায়গায় অল্প একটু ডিফারেন্স থাকে, কিন্তু পড়াগুলো সেম। ওইটা যদি ওখানে যদি বুঝে পড়ো তাহলে এখানে আর সমস্যা হবে না। তার মানে এই যে স্পোরোফাইটের অলওয়েজ, অলওয়েজ জাইগোট থেকে শুরু হয়, জাইগোট থেকে শুরু হয়। জাইগোট দেখো নিজস্ব প্রাচীর সৃষ্টি করে বিশ্রাম পর্যায়ে অতিবাহিত না করেই আর্কিগোনিয়ামের বেন্টারের মধ্যে বৃদ্ধি পায়। একটু আগে দেখছো না, ওই যে আর্কিগোনিয়ামের এই যে বেন্টার, এই মানে ফিমেল আর কি, ফিমেলের এই যে ডিম্বক যেখানে থাকে, আমার ডিম্বকের সাথেই তো ওই যে শুক্রাণুটা মিলিত হয়েছে, মিলিত হয়ে তো জাইগোটটা উৎপন্ন করছে, তাই না? বলছে এই যে ভিতরের যে অংশ, যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে অবস্থান করে, ওইটা হলো বেন্টার, ভিতরের অংশটাকে কি বলে, মানে ফিমেল আর্কিগোনিয়ামের ভিতরের অংশটাকে বলে বেন্টার। এই বেন্টারে জাইগোটটা অবস্থান করে, বেন্টারে কি করে, যে বেন্টারে, এই যে আর্কিগোনিয়ামের ভিতরে, মানে বলছে এই যে এখানে দেখো, এখানে বলছে কি, যে জাইগোট নিজস্ব প্রাচীর সৃষ্টি করে বিশ্রাম পর্যায়ে অতিবাহিত না করেই কোথায় কি করে, আর্কিওনিয়াম বেন্টারের মধ্যে বৃদ্ধি পায়। এবং বেন্টারেরও কি করে, কারণ ওর বৃদ্ধি হইলে তো বেন্টারের বৃদ্ধি লাগবে না, কারণ ও তো বেন্টারের মধ্যে অবস্থান করতেছে ওই জায়গাটার মধ্যে। তাহলে জায়গাটা যদি বড় হয় তাহলে ওই ভিতরে জায়গাটা বড় হতে হবে না। ওই বলছে যে ওরও বৃদ্ধি ঘটে, বেন্টারেরও কি ঘটে, বৃদ্ধি ঘটে। এরপরে এখন জাইগোটটা বিভাজিত হবে, জাইগোটটা আলাদা ভাবে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হইলে, তাহলে জাইগোট একটা কোষ থেকে কয়টা হয়, এই যে দুইটা, একটা কোষ থেকে, এই যে দেখো দুইটা হইলো, একটা কোষ থেকে যখন দুইটা কোষে সমান কোষের সৃষ্টি করে, এবার ওর প্রতিটি অপত্য কোষ এখন তারা খারাপভাবে বিভাজিত হয়ে চার কোষী ভ্রূণে তৈরি হয়। দুইটা কোষ না, এখন খারাপভাবে যদি বিভাজিত হয় দুইটা কোষ থেকে কয়টা কোষ হবে, চার কোষ। তাহলে এখন এটাকে আমরা কয় কোষী ভ্রূণ বলবো, কারণ জাইগোটের যে পরবর্তী যে ডেভেলপমেন্ট, এটা তো আমরা ভ্রূণ, এটা হলো কি, মানে জাইগোটটা একদম যখন একদম পূর্ণাঙ্গ বাচ্চা হওয়ার আগ পর্যন্ত যে মাঝখানে যে ডেভেলপমেন্ট স্টেজ, এটাকে আমরা কি বলি, ভ্রূণ বলি। তাহলে এখান থেকে এখন যা আছে সব হইলো ভ্রূণ। তাহলে এখন প্রথমে আমরা বলছি জাইগোটটা বিভাজিত হইলো, একবার বিভাজিত হয়ে দ্বিকোষী ভ্রূণ হইলো, এরপরে যখন আরেকবার বিভাজিত হইব তাহলে কয় কোষী ভ্রূণ, চার কোষী ভ্রূণ উৎপন্ন হবে। কি করতাম, হ্যাঁ, চার কোষী ভ্রূণে পরিণত হয়। এখন দেখো, এখন এখানে এই চার কোষী ভ্রূণ, এই প্রতিটি চার কোষী ভ্রূণে আবার পূর্ববর্তী বিভাজন অনুসারে আবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে কয় কোষী ভ্রূণ হবে, চার কোষ থেকে আট কোষী ভ্রূণ। এই প্রজাতি ভেদে এটা বিভিন্ন রকম হইতে পারে।
20 থেকে 40 কোষী ভ্রূণও কি হতে পারে। এরপর এরূপ গোলাকার কোষপিণ্ডের বাইরের দিকে কোষসমূহ কি, এখানে কি বলছে, পদার্থবিদ কি অনিয়মিতভাবে কোষ বিভাজনের মাধ্যমে একই রকম কোষযুক্ত প্রায় গোলাকার কোষপিণ্ডের ভ্রূণ উৎপন্ন করে। আচ্ছা, যাই হোক, এইরকম এই যে একটা গোলাকার কোষপিণ্ডের মতো উৎপন্ন করলো। এখন বলছে কি এইরূপ এই যে কোষপিণ্ডের বাহিরের দিকের কোষসমূহ, এই কোষপিণ্ডের বাহিরের বাইরের সাইডের কোষসমূহ এখানে আবার বিভাজিত হয়ে কি করব, একটা আবরণ তৈরি করবে। আর কি তৈরি করবে, এখানে বাইরে একটা কোষগুলো আবার বিভাজিত হয়ে একটা আবরণ, মানে এটাকে বলে অ্যাম্ফিথেসিয়াম। কি বলে, অ্যাম্ফিথেসিয়াম। আর আর ওই তার ভিতরে যে কোষগুলো ওটাকে আমরা বলি এন্ডোথেসিয়াম। কি বলি, এন্ডোথেসিয়াম। তাহলে এই যে এখানে এখানে আছে যে বাহিরের কোষগুলাকে আমরা বলবো, এটাকে বলবো অ্যাম্ফিথেসিয়াম, আর ভিতরের এগুলাকে বলবো কি, এন্ডোথেসিয়াম বলবো আর কি। আচ্ছা, এখন দেখো, এই যে অ্যাম্ফিথেসিয়াম বাইরেরটা, এটা অলওয়েজ কয় স্তর বিশিষ্ট, এই যে এটা অলওয়েজ এক স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট হয়। আচ্ছা, এটা মেনলি হইলো কি বলে ওই যে আহ, আবরণ আর কি, মানে বন্ধ আবরণ, জ্যাকেট লেয়ার। এটা কি মেনলি কি জ্যাকেট লেয়ার। আচ্ছা, আর সামঞ্জস্য বজায় রাখার জন্য এটা অ্যান্টিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করতে পারে, কারণ ওই যে ভিতরের সাইজের উপর ভিত্তি করে তো তার জ্যাকেট লেয়ারটা হবে, তাই না? ওই কথাটা আর কি এখানে বলছে। এখন আমরা এখানে তাহলে আমরা কি বলছি, এখানে দেখো একদম সহজ, এগুলা কিন্তু বারবার যত স্প্রোফাইট আসে একই রকম। তাহলে এখানে দেখো একদম সহজ পড়া, যে বলছে কি থেকে শুরু হয়েছে, জাইগোট থেকে, মানে জাইগোট হলো প্রথম কোষ। এরপরে এখন এখানে যে বিভাজিত হয়েছে, তাহলে আচ্ছা, ওটা এরপরে এই জাইগোটটা কোথায় অবস্থান করে, ভেন্টার এর মধ্যে অবস্থান করে। এই ভেন্টারের মধ্যে অবস্থান করলো, তার ভেন্টারও বৃদ্ধি হইব, জাইগোটেরও কি বৃদ্ধি হইলো। এরপরে এটা বিভাজিত হয়ে কয় কোষী ভ্রূণ হবে, দ্বিকোষী। আবার বিভাজিত হয়ে 4 কোষী ভ্রূণ পরিণত হলো, আবার 4 কোষী ভ্রূণটা আবার বিভাজিত হইব লম্বালম্বি, তাহলে 8 কোষী, এই যে 8 কোষী ভ্রূণ হইলো। আচ্ছা, এই 8 কোষী যখন ভ্রূণ হইলো, এখন এখানে তোমার এটা কোষ ভেদে বিভিন্ন রকম হইতে পারে, 20 থেকে 40টা কোষযুক্ত ভ্রূণও কি এরকম গোলাকার পিণ্ড হইতে পারে। এখন এই গোলাকার পিণ্ডের বাইরের বাইরের এক লেয়ার কোষ, এটা আমরা বলি এম্পিথেসিয়াম। কি বলি, এম্পিথেসিয়াম। এবং এই এম্পিথেসিয়াম এটা কি করবে, জ্যাকেট লেয়ার। আর ভিতরের কোলাকে আমরা কি বলি, এন্ডোথেসিয়াম। আচ্ছা, তার মানে এমনি তো বোঝা যায়, তার মানে ভিতরেটা মেইন, ভিতরেটা কি মেইন। তাহলে এই যে এন্ডোথেসিয়াম, এই এন্ডোথেসিয়াম এটাই মেইনলি বারবার বিভাজিত হয়ে স্পোর, কারণ এখান থেকে, আচ্ছা, এই যে স্পোর বাইর থেকে কি উৎপন্ন হবে, স্পোর। স্পোর বাইর থেকে মেইনলি কি উৎপন্ন হবে, স্পোর। তাহলে স্পোর কি থেকে উৎপন্ন হয়, স্পোর মাতৃকোষ। তাহলে এই যে ভিতরের যে এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়াম থেকে কি উৎপন্ন হবে, স্পোর মাতৃকোষ। কি উৎপন্ন হবে, এই যে স্পোর মাতৃকোষে পরিণত হয়। আর এই স্পোর মাতৃকোষ আমরা জানি, সেখান থেকে যে স্পোর হবে কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় হয়, মিওসিস প্রক্রিয়া হয় না, এগুলো জানার কথা। তাহলে এখানে স্পোর মাতৃকোষে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড। তার মানে এগুলা সব একই, সব জায়গায় একই, হ্যাপ্লয়েড তোমার স্পোর সৃষ্টি করে। তবে প্রজাতিভেদে সবগুলা স্পোর মাতৃকোষ সবগুলা থেকে স্পোর উৎপন্ন হয় না, কিছু কিছু আছে স্পোর মাতৃকোষ, এরা ওই কারণ ওই বাকি যে স্পোর গুলো হবে এদের পুষ্টি লাগবে না, তার মানে কিছু কিছু মাতৃকোষ কি করে, পুষ্টি, নার্স সেল, মানে পুষ্টি যোগায়, ওদেরকে আমরা তখন নার্স সেল বলি। কি বলি, নার্স সেল বলি। তার মানে এই স্পোর হইলো। তাহলে এরকম স্পোর হইলো, তার মানে একটা থেকে কয়টা হয়, 4টা হয়। তারপর তার বাইরে কি তৈরি করে, আবরণ, জ্যাকেট আবরণ, এটাকে আমরা কি বলি, ক্যালিপটা। হ্যাঁ, ক্যালিপটা। তাহলে বাইরে যে জ্যাকেটটা, এটাকে আমরা কি বলি, ক্যালিপটা। আর তেমন কিছু। তারপরে এই রিক্সাতে কি থাকে না, ফুড সিটা আছে, দেখুন এটা গোলাকার, আছে, নাই, ফুড সিটা নাই, ওই কথাগুলো বলছে। এই তাহলে এই কথাগুলো বলবা, যে তাহলে পরিণত পরিণত স্পোরোফাইটে কি থাকে না, ফুড সিটা থাকে না। আচ্ছা, আর তেমন কিছু নাই। তাহলে এখন দেখো, এটাকে আমরা ফাইনাল একবার ইয়ে করবো, লাস্ট বারের মতো।
লাস্ট বারের মতো স্টোরের বর্ণনা দেখো, সবগুলা স্টোর বাইট একই রকম বর্ণনা মোটামুটি। দুই দুই এক জায়গায় ডিফারেন্স হইতে পারে, কিন্তু সব একে, মানে জাইগোট থেকে শুরু। তারপর জাইগোটটা কোথায় অবস্থান করে প্রাথমিক পর্যায়ে? বেন্টের অবস্থান করবে এবং এখানে বড় হইব, আর বেন্টেরও বড় হইব। এরপর এখান থেকে বিভাজনের মাধ্যমে দ্বিকোষী ভ্রূণ, দ্বিকোষী ভ্রূণ থেকে চারকোষী ভ্রূণ, চারকোষী ভ্রূণ থেকে আটকোষী ভ্রূণ, এবং আটকোষী ভ্রূণ থেকে পরবর্তীতে এই যে আটকোষী ভ্রূণে, এটা এটা আটকোষী ভ্রূণ থেকে 16 হইতে পারে, 32 হইতে পারে, মানে এটা 20 থেকে 40, এরকম এত কোষী ভ্রূণ কি উৎপন্ন হয়। তাহলে এই যে ভ্রূণটা হইলো, এখন এখানে বাইরের যে লেয়ার, এই লেয়ারটা মেনলি এটা হলো এক কোষী, এবং এখান থেকে ওই যে জ্যাকেট লেয়ার তৈরি হয় এটাকে, এবং এই লেয়ারটাকে আমরা কি বলি? অ্যাম্ফিথেসিয়াম বলি। লেয়ার তৈরি করে, কিন্তু এই লেয়ারটাকে আমরা কি বলি? অ্যাম্ফিথেসিয়াম বলি। এই যে এখানে দেয়া আছে অ্যাম্ফিথেসিয়াম। আর ভিতরের যারা, এই যে এটা হলো এন্ডোথেসিয়াম। কারণ এটা কি হিসাবে কাজ করে? স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষের কাজ দুই রকম, কিছু আছে স্পোর উৎপন্ন করে, আর কিছু আছে কি পুষ্টি যোগায়। যারা পুষ্টি যোগায় এই স্পোর মাতৃকোষের, ওদেরকে আমরা কি বলি? নার্ভ সেল। আর যারা স্পোর উৎপন্ন করে, তাহলে সেখানে মিউসিস ঘটবে। কি ঘটবে? মিউসিস ঘটবে। আর মিউসিস ঘটলে আমরা জানি একটা থেকে কয়টা কয়টা কোষ উৎপন্ন হয়? চারটা। তখন স্পোর টেট্রাট। স্পোর কি? এই যে স্পোর টেট্রাট চারটা, এক দুই তিন, আর ভিতরে সাইডে একটা, চারটা স্পোর টেট্রাট উৎপন্ন হয়। তারপর এখানে কি ইয়ে থাকে? ফুসলিটা থাকে? ফুসলিটা থাকে না। তারপর এই এই যে স্পোর গুলা বৃদ্ধি হইয়া আবার সে গ্যামেটোফাইটিক, ওই যে থেলাস, যে প্রথমে যে থেলাস দেখছো, বড় হয়ে আবার ওই থেলাস হবে। এই তো। তার মানে এখান থেকে যদি তোমার অ্যান্থিরিডিয়ামের দেয়, বর্ণনা দেয়, তোমাকে সেটা পারতে হবে। একইভাবে যদি তোমার স্পোরবাইটের বর্ণনা দেয়, এভাবেও তোমাকে এই জিনিসটা পারতে হবে, কারণ এগুলা সহজ। মানে ছবি টবি দেখে মনে হয় যে কঠিন, কিন্তু তুমি যদি বুঝে পড়ো, বর্ণনাগুলো সহজ আছে। না, ওটা তেমন আসে না। রিক্সিয়ার আমরা লাইফ সাইকেল তো আমরা আগে পড়ছি, ফার্স্ট ইয়ার পড়ছি না, ওই প্রথমত পড়ছি না? এই যে রিক্সিয়ার লাইফ সাইকেল প্রথমত পড়ছি না? এটা তাহলে এখানে আর লাগবে না, ওখানে পড়ছি। এখানে তোমার তার মানে এবার তোমার রিক্সা থেকে দিবে। আমরা আজকে যে দুটা পড়ছি মেনলি এগুলো। মার্কেন্সি এবার বাদ, ঠিক আছে? মার্কেন্সিয়া বাদ। এই যে মার্কেন্সিয়া জনন, গিমা কাপটা একটু পড়া দরকার খ বিভাগের জন্য। মার্কেন্সিয়ার একটা অংশ পড়তে হবে, গিমা কাপটা। ঠিক আছে, এই গিমা কাপটা আমরা একটু পড়ি, যদি এটা মার্কেন্সিয়ার মধ্যে। কিন্তু এই ভিডিও তো শেষ, এই ভিডিও শেষ হলে তো আবার 10 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এই আবার তুমি 10 মিনিট পর যুক্ত হয়েও।